নমস্কার, ডিজিটালে জনতার দরবার। আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। এই মুহূর্তের বড় খবর হচ্ছে অনুব্রত মণ্ডল জামিন পেলেন গরু পাচার মামলায়। বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা 2022-এর 17ই অগস্ট গ্রেফতার হয়েছিলেন। তারপরে ইডি গ্রেফতার করেছিল, সিবিআই এর হাতে গ্রেফতারের পরে ইডি, এবং তারপরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন। এবার দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকেও জামিন পেলেন। মনে করা হচ্ছে যে আগামীকাল বা সোমবারেই হয়তো বাড়ি ফিরবেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল জামিন পেলেন গরু পাচার মামলায়। সিবিআই এর জামিন পেয়েছিলেন, এবার ইডিরও জামিন পেলেন। আর সুকন্যা মণ্ডল, তার মেয়ে, কয়েকদিন আগেই জামিন পেয়েছেন গরু পাচার মামলাতেই। এবার তৃণমূল বীরভূমে আবার তার, অর্থাৎ অনুব্রতর যে দোর্দণ্ড প্রতাপ, সেই দোর্দণ্ড প্রতাপ নেতৃত্ব আবার ফিরে পাবে। এই নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত এবং আইনজীবী, হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস। আমি আসবো, তিনজনের কাছেই আসবো, তবে তার আগে আরেকবার অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে আপনাদেরকে জানাতে থাকবো যে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন। সেই অনুব্রত মণ্ডল আজকে জামিন পেলেন রাউস এভিনিউ আদালত দিল্লির, সেখান থেকে জামিন পেলেন। তিনি কি সত্যি পুজোর আগে ফিরবেন তার বাড়িতে? সুকন্যা মণ্ডল তার বাড়িতে ফিরে গেছেন, তার বাবা কি পুজোর আগে ফিরে আসবেন তার কাছে? আমি একবার স্পষ্টভাবে জানতে চাই। প্রথমেই অরিন্দম দাসের কাছে যাব, যে তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা, কেন ইডির মামলাতেও রাউস এভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলকে জামিন দিয়ে দিলেন? না, আপাতত যে দুটো মূল মামলা ছিল, একটা সিবিআই, যেটা সুপ্রিম কোর্ট থেকে মাননীয় সুপ্রিম কোর্ট অলরেডি ওনাকে বেল ইস্যু করে দিয়েছিলেন। এটা ইডির মামলা ছিল। আজকে যে আর্গুমেন্ট আমি যতদূর শুনেছি বা যতদূর বুঝতে পেরেছি, দেখুন, 2 বছর হয়ে গেল, এখনো ট্রায়াল স্টার্ট হয়নি। আর জজ সাহেব এটাও মনে করেছেন খুব তাড়াতাড়ি ট্রায়াল স্টার্ট হওয়ার কোনো প্রভিশনসও নেই, মানে দেখতে পাচ্ছেন না। তো এটা একটা বড় বিষয়, টেকনিক্যালিটি, যে আমরা আগেও যত মামলা দেখেছি সেন্ট্রাল এজেন্সির বলুন, ইডি, সিবিআই এর ক্ষেত্রে মানুষের বিচার, উই ওয়ান্ট জাস্টিস, তো দুপক্ষেরই জাস্টিস দরকার হয়। যাকে আপনি বছরের পর বছর, কিন্তু আপনি আর্টিকেল 14 কে ভায়োলেট করে একটা লোককে জেলের মধ্যে রাখতে পারেন না। আজকে আমরা যতদূর আমাদের কাছে ইনফরমেশন, 3 রকমের বেল উনি আগে ট্রাই করেছিলেন। একবার মেডিকেল বেল ট্রাই করেছিলেন, সেটা হয়নি। একটা স্ট্যাটুটরি বেলের ট্রাই করেছিলেন, সেটা হয়নি। এটা ফার্স্ট টাইম রেগুলার বেল উনি ট্রায়াল করলেন লোয়ার কোর্টে। তার বক্তব্য এটাই ছিল খুব পরিষ্কার, যে একটা মানুষকে আপনি অ্যাকিউজ করেছেন, বা ওনার চার্জশিটের যে বিষয়গুলো প্লেস হয়েছিল সেটাও কোর্টের সামনে তুলে ধরা হয়েছিল। চার্জশিটে কোনো স্পেসিফিক অ্যালিগেশন ওনার কাছে কিন্তু ছিল না। হ্যাঁ, উনার যে প্রভাব প্রতিপত্তি এগুলো সবই ছিল। কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে 2 বছর সময়টা কিন্তু খুব কম সময় না। হ্যাঁ, হতে পারে কোনো অনেক কারণে ট্রায়াল অনেক সময় হয় না কোর্টের ক্ষেত্রে। বাট এই যে সেন্ট্রাল এজেন্সি, তারা তো তার হায়ার কোর্টের কাছে গিয়ে বলতে পারতো ট্রায়ালটা স্টার্ট করার জন্য। কারণ একটা লোক আজকে যতক্ষণ না আপনি দোষী বা নির্দোষ প্রমাণ করার সুযোগ দিচ্ছেন, বা সে দোষী সাব্যস্ত হচ্ছে, তার যদি দেখা যায় ম্যাক্সিমাম পানিশমেন্টটা সে আন্ডার ট্রায়াল চলে গেল, সেটা সুপ্রিম কোর্ট বারবার বলেছে, একটা লোককে শাস্তি পাওয়ার পর জেলে রাখা বেটার, আন্ডার ট্রায়াল অবস্থাতে তাকে কিন্তু ম্যাক্সিমাম দিন জেলে রাখা উচিত না। আমার যেটা মনে হয়েছে আজকে লোয়ার কোর্ট সেই ফর্মুলাটাকে অ্যাডপ্ট করেছে, যে একটা লোককে তুমি অ্যারেস্ট করেছো, চার্জশিট ফাইল করেছো, কিন্তু তার যে বিচার ব্যবস্থায় যে বিচার হবে, সে দোষী কি নির্দোষ, যে ক্রস এক্সামিনেশন হবে, এক্সামিনেশন চিফ হবে, এই যে প্রসিডিওর যেটা আমরা ট্রায়াল বলি, সেই ট্রায়ালটা এখনো তুমি স্টার্ট করতে পারোনি। যেহেতু তুমি ট্রায়াল স্টার্ট করতে পারোনি, আর দূর দূরত্বে জজ সাহেব, দেখুন, মাননীয় বিচারপতি এটাই অবজারভেশনে দিয়েছেন, যে আমি কোথাও দেখতে পাচ্ছি না যে ট্রায়ালটা স্টার্ট হচ্ছে। তাহলে একটা লোককে আননেসেসারি ডিটেন করা লিগালি যায় না, এটা ভারতবর্ষের সংবিধানও তাই বলছে। সুপ্রিম কোর্ট মাল্টিপল জাজমেন্টে একই প্রভিশন দিয়েছে, সেই প্রভিশনসে কিন্তু আজকে বেল গ্রান্ট করা হয়েছে। ওকে, মৃত্যুঞ্জয়, কি রিয়াকশন? হ্যাঁ, প্রথমত দেখুন, অনুব্রত মণ্ডল যখন অ্যারেস্ট করা হয়েছিল সিবিআই কেসে কিন্তু আগেই বেল পেয়ে গেছে, আজকে ইডির মামলায় বেল পেল। তো প্রথম দিন থেকে 2 বছর ধরে একজনকে আপনি অ্যারেস্ট করে রেখেছেন, সিবিআই বা ইডি। আমাদের বক্তব্য প্রথম দিন থেকেই ছিল অয়নদা, আজকে যখন অ্যারেস্ট করা হলো আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিজেপি তৃণমূল কংগ্রেসের সাথে না পেরে উঠে এই মেলাইন করার চেষ্টা হচ্ছে। আজকে ভাবুন, অনুব্রত মণ্ডলকে আপনি যখন কিছু প্রমাণ করতে পারলেন না, এবং যখন সিবিআই এবং ইডি কেসে যখন বেল পাচ্ছে, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু 2 বছর ধরে কতগুলো টিভি চ্যানেলে কতগুলো শো হয়েছে, সেখানে দাঁড়িয়ে
কেউ বালি চোর, কেউ কয়লা চোর, কেউ গরু চোর বলে দিলেন, তার সামাজিক প্রতিপত্তি সামাজিকভাবে তাকে মেলাইন করার চেষ্টা করা হলো, তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার চেষ্টা করলো। আজকে আপনি কাউকে অভিযোগ করছেন, যে কেন্দ্রীয় সংস্থা অভিযোগ করছে তার প্রমাণ করার দায়বদ্ধতা নেই যে তিনি দোষী কি নয়। আজকে তৃণমূল কংগ্রেস করলে বা বিরোধী রাজনৈতিক দল যারা ভারতবর্ষে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দল, তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক জায়গায় হচ্ছে। আপনি অরবিন্দ কেজরিওয়াল থেকে আরম্ভ করে অনুব্রত মণ্ডল হোক বা যাকেই হোক, আপনি এই ধরনের কথা সারা ভারতবর্ষে। আর বিজেপিতে যারা গেলেন, একসময় বিজেপিতে যারা বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ করতো, সে নারায়ণ রানে হোক বা হিমন্ত বিশ্ব শর্মা হোক বা শুভেন্দু অধিকারী হোক বা ছগন ভুজবল হোক, এই ইডি ছগন ভুজবলের 20 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল অয়নদা মহারাষ্ট্র সদন কেলেঙ্কারিতে। সেই ইডি আবার তাকে বলেছে ছেড়ে দেওয়া হোক, পেয়ার করেছে কেসটাকে উইথড্র করে নেওয়ার জন্য কোর্টে গিয়ে। তাহলে আপনি বলুন যে আজকে মানুষের কাছে কেন্দ্রীয় এজেন্সির বিশ্বাসযোগ্যতা কোথায় থাকছে? অনুব্রত মণ্ডল এই পিরিয়ডেও আমরা কিন্তু অনুব্রত মণ্ডলের পাশে থেকেছি শুধু নয়, অনুব্রত মণ্ডলের জায়গায় কিন্তু আমরা নতুন কোন জেলা সভাপতি কিন্তু আমরা রাখিনি। অনুব্রত মণ্ডল আজও বীরভূমের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের। ঠিক। আমি এখানেই প্রীতমকে জিজ্ঞেস করবো, প্রীতম, বারবার এই প্রসঙ্গ উঠেছে। হ্যাঁ, অনুব্রত মণ্ডল জেল হওয়ার পরে, ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে প্রচুর অনুষ্ঠান হয়েছে, প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে তৃণমূল বলে কথায় কথায় সিবিআই ইডি দাবি করে বিজেপি, এবং সেই ইডি সিবিআই হয় জোর করে কি আটকে রাখা হয় বিভিন্ন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বকে? এই প্রশ্ন তৃণমূলই তুলছে। প্রীতম। হ্যাঁ, প্রথমে চোরকে চোর বলাটা কোনো অপরাধ নয়, আর সেজন্য হচ্ছে আমরা আবার চোর বলছি তৃণমূলের এই নেতাদেরকে। আর অভিষেক ব্যানার্জির লিপস এন্ড বাউন্সেরও জন্য 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। তো সেটার আইনটা আইনের মতো চলতে দাও। আর এই এই ইডি সিবিআই কিন্তু এই লালু প্রসাদ যাদব, যিনি এরকম বেল পেয়েছিল, বেলের পর তারপর জেল খাটতে হয়েছে, আবার জেল খাটতে হবে, এগুলো আইনের প্রভিশনের মধ্যেই আছে, এগুলো কনস্টিটিউশনের মধ্যে আছে। এইগুলোর থেকে বোঝা যায় যে যারা এই কয়েকদিন আগে কনস্টিটিউশন খতরে মে হ্যাঁ বলে চিৎকার করছিল, সব নাকি আমরা কিনে নিয়েছি, সুপ্রিম কোর্ট আমাদের, রাজভবন আমাদের, রাষ্ট্রপতি আমাদের, সব আমাদের। তো আজকে এগুলো প্রমাণিত হয় যে ভারতবর্ষে ডেমোক্রেসি আছে এবং আইনটা আইনের মতো চলছে। আইনের মতো আছে, কিন্তু সিবিআই বা ইডির ব্যাপার নেই। না না দাদা, আপনাকে যখন আমি বলবো আপনি কথা বলবেন না, আপনি আবার জিজ্ঞেস করুন, আমি আবার বলবো। হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। এবার 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 যে এই এখানে আইনজীবী দাদা আছেন, সেটা জানেন যে নতুন বিএনএস যেটা আছে সেটাতে অনেক প্রফেশন আছে, যে এনাকে আপনার বেল দেওয়া হয়েছে। রাহুল গান্ধীও বেলে আছেন, অনেক তৃণমূলের নেতারা বেলে আছেন, কিন্তু তাদের কিন্তু অ্যাকুইটাল করে দেওয়া হয়নি। তো সুতরাং সবকিছুর মধ্যে আপনি যদি বেলে থাকলেই তাদেরকে বলে দেওয়া হয় না, অভিযোগ মুক্ত হয়ে গেল, তাহলে এদের আমি কি বলবো, এদের মানে জানার ভুল আছে বা পড়াশোনার ভুল আছে। এখানে যিনি আইনজীবী আছেন দাদা আরো বেশি ভালো বলতে পারবে যে আজকে অনেক রকম অনেক কারণ আছে। দেখুন আজকে ধরুন এই যে সন্দীপ ঘোষকে আজকে আপনারা বরখাস্ত করলেন কেন? আজকে দোষী সাব্যস্ত হয়নি, কেন করলেন বরখাস্ত? তার কারণ হচ্ছে এই অভিযোগগুলো আজকে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যে অভিযোগগুলো করে এসেছি অনেকদিন ধরে রাজনৈতিক দল, বিরোধী দল হিসাবে, আজকে পুরো বাঙালি সমাজ, নাগরিক সমাজ সেগুলো বলছে। সেই জন্য আপনারা এতদিন আপনার আমি একটু বলবো আমি একটা লাইন বলবো। তার মানে অভিযোগের কিছু ভিত্তি আছে, আইনে আমাদের সময় লাগে, তার মানে 140 দেশ, অনেক রকম প্রক্রিয়া আছে, পরিবর্তন করতে দিচ্ছ না। থামবে না, বলতেই থাকবে। আমি বলি 3 মাসে সব হয়ে যাবে। প্রীতম প্লিজ। আমি জাস্ট 1 মিনিট বলবো, তারপরে অন্যরা বলুক প্যানেলে। আমি জাস্ট বলছি যে আমরা কিন্তু অয়নদা এই 2 বছর ধরে আপনাদের চ্যানেলে আমি অন্তত একাধিক শো করেছি অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার পরে বা অন্যরা অ্যারেস্ট হওয়ার পরে, আপনার শো করেছি। তো আমার বক্তব্য হলো সেখানে আমরা একটা কথা আপনি মনে করে দেখুন, বারবার বলেছি আমি আছি বা যে কোনো মুখপাত্র, যে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সাথে 0 টলারেন্স। এক কথা, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা আমরা বলেছিলাম যে তাড়াতাড়ি, যেটা আইনজীবী যে এখানে প্যানেলে আছেন তিনি যে বললেন, আমরাও কিন্তু একটা কথা বললেন না, আমরা আচ্ছা একটু শুনে নাও, একটু ধৈর্য ধরে শোনো না, একটু ধৈর্য। আচ্ছা আবার তোমার বেলা তুমি বলবে, আমি একটু শুনে নাও। আমি বলছি যে আমরা বলেছিলাম যে ট্রায়ালটা শুরু করে যত দ্রুত সম্ভব চার্জশিট দিয়ে, ফাইনাল চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু করে আপনি যে দোষী তাকে দোষী সাব্যস্ত করুন।
আপনি অনন্তকাল ধরে জেলে আটকে রাখতে পারেন না? আরে বাবা, আচ্ছা সন্দীপ ঘোষ তৃণমূল কংগ্রেস করে না? সন্দীপ ঘোষ তৃণমূল কংগ্রেস কোনোদিন করেনি। সন্দীপ ঘোষ অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, তাকে সাসপেন্ড করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে। তুমি ভুল উদাহরণ দিচ্ছ, তুমি ভুল উদাহরণ দিচ্ছ। হ্যাঁ, দ্বিতীয় কথা হলো আজকে বুঝতে হবে অয়নদা ওকে একটু না থামালে বা ওকে মিউট করুন প্লিজ। যদি আমি বলছি যে যদি কোনো জায়গায় অভিযুক্ত থাকে, তোমাকে তো আমি বারবার বলছি চার্জশিট দাও, ট্রায়ালের মাধ্যমে প্রমাণ করো। অনন্তকাল ধরে তুমি আটকে রেখে ম্যানাইন করতে পারো না, তুমি অনন্তকাল ধরে এইভাবে ম্যানাইন করতে পারো না। এখানেই আসছি। ওকে 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 প্লিজ। অরিন্দম বারবার জানতে চাইছেন প্রীতম যে না নিশ্চয়ই জামিন পাওয়া মানে তিনি দোষমুক্ত হয়ে গেলেন, তিনি অপরাধ মুক্ত হয়ে গেলেন, এরকমটা কেউ মনে করেন না। কিন্তু জামিন পাওয়া মানে এই যে 2 বছর ধরে তিনি জেলে থাকলেন, তার সম্মানহানি হলো কিনা, সিবিআই ইডির ব্যর্থতা প্রমাণ হয় কিনা? দেখুন, প্রথম কথা যেটা আলোচনার মধ্যে উঠে আসে, দুটো পয়েন্ট খুব ভ্যালিড পয়েন্ট। আজকে জামিন পাওয়া মানে উনি নির্দোষ, এটা তো হয়নি, অ্যাকুইটেল ওনার হয়নি। এবং এই যে আজকে বেল বলো, সেটা নিয়ে আজকে ইডি বলুন সিবিআই বলুন, তারা উপরের কোর্টে যেতেই পারে, প্রভিশনস আছে। প্রভিশনস নিয়ে কোনো বক্তব্য এখানে নেই। যে বক্তব্যটা যে সাধারণ মানুষের চোখে যদি আমরা দেখি, একটা লোক 2 বছর ধরে ছিল। আর আমার বক্তব্য এটাই যে আমরা যখন আজকে একটা মামলাকে হাই প্রোফাইল বলি, তাহলে তার ট্রায়াল আমি কেন স্টার্ট করতে পারবো না? এই ব্যর্থতাটাই নিতেই হবে। কারণ এটা খুব সিম্পল। আজকে উনি নির্দোষ হয়ে যাননি, উনি কারণ ওনারও প্রচুর কন্ডিশনস আছে বেলের মধ্যে। উনি বাইরে ট্রাভেল করতে পারবেন না, দিল্লিতে এলে কোন অ্যাড্রেসে থাকবেন সেটা দেখাতে হবে। দিস আর অল প্রভিশনস অফ ল। প্রভিশনস খুব ক্লিয়ার যে আজকে উনি অ্যাকুইটাল হয়ে যাননি। কিন্তু আজকে এটাও যেরকম বিষয় যে আজকে ধরুন এই 2 বছর হয়ে গেল। কেন বলছি, একটা মানুষ আজকে জেলের ভেতর ছিল, আজকে সে বেল পেয়ে গেল। সাধারণ দৃষ্টিতে প্রাইমা ফেসি তাহলে কোর্ট স্যাটিসফাইড হলো যে আজকে সিবিআই বা ইডি এই জায়গাটা তাদের যে ট্রায়াল শুরু করার যে দায়বদ্ধতা এজেন্সির মানে আলটিমেটলি কোর্টের, কিন্তু সেটা তো এজেন্সি পুশ করবে, সেটা কেন করা হয়নি? এই প্রশ্নের উত্তর কিন্তু সাধারণ মানুষকে দিতেই হবে। কেন অরিন্দম বাবু, আমি একটা সাধারণ মানুষ হিসাবে, যে যদি বেলের গ্রাউন্ড যদি না থাকতো আজকে কি বেল দিত কোর্ট? বেলের গ্রাউন্ড মনে করেছে বেল দেওয়া যায়, গ্রাউন্ড আছে বলেই তো বেল দিয়েছে। বেল তো নাহলে গ্রান্টেড হতো না। ওকে, আমি সেটাই বলছি, বেল যেহেতু দিয়েছে, বেল পাওয়ার প্রভিশনসটা কোথায়? বেল পাওয়ার যে প্রভিশনস কালকে যখন আপনি অর্ডার শিট হাতে পাবেন, দেখতেই পাবেন সেখানে ট্রায়াল না স্টার্ট করতে পারার গ্রাউন্ডটাই দেওয়া হয়েছে। তাহলে আমরা এলিট এজেন্সি বলি, এইটাই তো আমরা 2 বছর ধরে বলেছি। আপনি ফাইনাল চার্জশিট দিন, ফাইনাল চার্জশিট দিন, ট্রায়াল শুরু করুন। অরিন্দম শেষ করো। এলিট এজেন্সি যেহেতু একটা ট্রায়াল আমরা জানি, দেখুন একটা সাধারণ লোকাল স্টেট পুলিশ বা কলকাতা পুলিশ বা অন্য রাজ্যের পুলিশ ধরেনি। সিবিআই ইডি, দে আর দ্য মোস্ট এলিট এজেন্সিজ অফ আওয়ার কান্ট্রি। তাদের কাছ থেকে কিন্তু ডেফিনেটলি বিং অ্যান অ্যাডভোকেট আমি কিন্তু এটা এক্সপেক্ট করি না। আমি এক্সপেক্ট করি যে তারা যে প্রসেসটা স্টার্ট করবে সেটা পুরোপুরি, কেন আজকে উনি যদি দোষী হন তাহলে ওনার 10 বছর শাস্তি, 10 বছর জেল খাটতেই হবে। কিন্তু এই যে মধ্যেখানে আমি ট্রায়াল স্টার্ট করতে পারলাম না বলে একটা প্রাইম কনভিক্ট, যেটা সিবিআই বা ইডি বলছে, বা একটা এই স্ট্রেচারের যদি ওরা বলছে হি ইজ এ ইনফ্লুয়েন্সিয়াল পারসন, তাহলে সে কেন বেরিয়ে যাবে? এটা মানুষকে জবাব একেবারে আমরা মাঝে মধ্যেই বিভিন্ন সূত্র মারফত এই কয়েক বছরে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ আমরা তুলে ধরেছি। আমি গরু পাচার মামলায় একটা ঘটনা মনে করি, যে একটা ঘটনা উনি গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বডিগার্ড, মানে তার সিকিউরিটি সায়গানকে অ্যারেস্ট করার সময় বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছিল, সূত্রের মাধ্যমে খবর তার 300 কোটি টাকার সম্পত্তি। সিবিআই যখন তার চার্জশিট দিল তখন কিন্তু 1 কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত দেখাতে পারেনি বা চার্জশিটে উল্লেখ করতে পারেনি। তার মানে কি হলো? তার মানেটা হলো সূত্রের মাধ্যমে মানুষকে মেলাইন করা যায়। বিরোধী রাজনীতি করলে তার মানে এটা দ্বারা বিরোধী রাজনীতি করলে মেলাইন করা যায়। এইটাই সবাই মিলে বললে নেতাদেরকে তৃণমূলের পোস্ট মমতা ব্যানার্জির সাথে হাঁটাহাঁটি করে না, তো সুতরাং সেটা নয়। কথাটা হচ্ছে আজকে তুমি কি বলবে সেটাকে ঠিক করে বলো। যে তোমরা যে বললে না জিরো টলারেন্স, যে আজকে সন্দীপ ঘোষ তোমার বললে তৃণমূল করে না, ঠিক আছে, বিরোপক্ষ টিএমসিপি করতো, তারপরে যে আরেকটা ছোকরা যে টাকলা সেও তো তোমার টিএমসিপি করতো, তাদেরকে সাসপেন্ড করলো ভাই। শুভেন্দু অধিকারী তোমার নেতা,
আরে তুমি শুভেন্দু অধিকারী দিয়ে বলো না, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতা তোমাদের, ভিডিওটা বিজেপি দেখিয়েছিল। আতিকুর রহমানের বিরুদ্ধে আরে নারদার প্লিজ আমাকে বলতে দাও, প্লিজ আমাকে বলতে দাও, তারপরে তোমরা বলবে। আমি একটু বলি, বাকিবুর রহমানের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আমরা দেখিয়েছি। এরা কিন্তু সিবিআই, ইডি সবাই, এই দুজনেই, এই দুই সংস্থাই ধরিয়ে দিয়েছে। আজকে সুপ্রিম কোর্টে এই যে অরিন্দম বলছিলেন না যে অ্যাডভোকেট হিসেবে আমি সন্তুষ্ট নই, বিচারপতিরাও সন্তুষ্ট নন। আজকে দিল্লিতে সুপ্রিম কোর্টে কিভাবে ভর্ৎসিত হয়েছে সিবিআই এবং ইডি, বিশেষ করে সিবিআই এ রাজ্যে ভোট পরবর্তী অশান্তি মামলায়। দেখুন, একুশের বিধানসভা ভোটের পর বাংলায় অশান্তির একগুচ্ছ অভিযোগ। এ নিয়ে তদন্ত করছে সিবিআই, জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সিবিআই চায় ভোট পরবর্তী অশান্তি